অসাধু রিক্রুটিং এজেন্সির কারণে বিদেশে বাংলাদেশি মেরিনারদের চাকরির সুযোগ প্রায় বন্ধ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌমন্ত্রীর। দেশে কৃষি গবেষণায় প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ড্রোন। এ প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদন বাড়বে বহুগুণ, আশাবাদ কৃষি বিভাগের। এবং সরবরাহ ঘাটতিতে রাজধানীর পাইকারি বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ, তবে স্থিতিশীল অন্যান্য পণ্যের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। অসাধু নাবিক রিক্রুটিং এজেন্সিগুলোর সনদ জালিয়াতি ও ভুয়া সনদে নাবিক নিয়োগের নামে মানব পাচারের কারণে বিদেশে বাংলাদেশি মেরিনারদের চাকরির দুয়ার বন্ধ হয়ে যাওয়ায় অভিযোগ তুলেছেন প্রশিক্ষিত ক্যাডেটরা। এজন্য বেশিরভাগ দেশ এখন বাংলাদেশি মেরিনারদের ভিসা দিচ্ছে না। এদিকে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা কমে যাওয়ায় দেশেও চাকরি পাচ্ছেন না জুনিয়র অফিসাররা। বর্তমানে 1100 ক্যাডেট ও জুনিয়র অফিসার বেকার বসে আছেন। এজন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত না করেই 17টি বেসরকারি একাডেমির অনুমোদন দেয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রশিক্ষিত নৌ ক্যাডেটরা একসময় অন অ্যারাইভাল ভিসায় সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইউরোপীয় দেশগুলো জাহাজে চাকরি নিয়ে যেত। কিন্তু এজেন্সিগুলো ভুয়া সনদে বিদেশি জাহাজে মেরিনার পরিচয়ে মানব পাচার এবং ভুয়া সনদধারীদের অনেকে জাহাজ থেকে পালিয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে নাবিক নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এছাড়া ভারত, সিঙ্গাপুর সহ কিছু দেশ ভিসা দিতে গড়িমসি করায় বিদেশি জাহাজে চাকরি পাচ্ছে না বাংলাদেশি নাবিকরা। সম্প্রতি জাপান সাগরে একটি জাহাজে ক্লাস 3 পাস ভুয়া বাংলাদেশি ক্যাপ্টেনের হাতে জাহাজ ডুবির ঘটনার পর আরো উদ্বিগ্ন মেরিনাররা। জাল সার্টিফিকেট, ফেক ডকুমেন্টস দিয়ে অনেক অসাধু এজেন্সি অনেক ভুয়া নাবিকদেরকে শিপে পাঠাচ্ছে। এসব সিফারার ওখানে যে তাদের কম্পিটেন্সি দেখাতে পারতেছে না, এক। দুই, তারা দেখা যাচ্ছে ওখান থেকে জাম করতেছে, পালাচ্ছে। অন্যান্য দেশগুলো আমার খুব ইজিলি আমি তাকে টেক ওভার করতে পারতেছি, তখন তারা আর কি বাংলাদেশি মেরিনারদের প্রতি আগ্রহ হারাচ্ছে। এভাবে গ্র্যাজুয়ালি বাংলাদেশ ওয়ার্ল্ড শিপিং মার্কেট থেকে পিছিয়ে পড়ছে। এজন্য ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেরিন একাডেমির অনুমোদন ও সনদের অনলাইন ভেরিফিকেশন ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ক্যাডেটরা। আমাদের যে সিওসি গুলো আছে এরা অনলাইন ভেরিফিকেশন করুক যে কোনটা কারেক্ট কোনটা রং, বাইরে বদনাম হচ্ছে বা ইমেজ নষ্ট হচ্ছে, এটার জন্য আমরা দায়ী না। কোম্পানিগুলোর যে নাম্বারের শিপগুলো আছে এগুলোতে অলরেডি ডেক ক্যাডেট অথবা ইঞ্জিন ক্যাডেট হিসেবে অনেকে এনগেজড হয়ে আছে। তারপরও সরকারের পক্ষ থেকে প্রায় 18টা এখন বেসরকারি একাডেমি অনুমোদিত আছে, আরো কিছু অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশন করতেছে। এই অবস্থায় অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শতভাগ চাকরির নিশ্চয়তা দিয়ে চাকরি দিতে না পারা বেসরকারি মেরিন একাডেমিগুলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন মেরিনাররা। এদের মোটিভেশন নষ্ট করে দিচ্ছে যে জব পাচ্ছে না। সুতরাং ম্যানিং এজেন্সি বা যেসব ম্যানিং এজেন্ট এই ধরনের সুযোগ নিচ্ছে, অবৈধভাবে সার্টিফিকেট নিচ্ছে, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই অবস্থায় নৌমন্ত্রী জানালেন, ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও বেসরকারি মেরিন একাডেমিগুলোর অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে জটিলতা আছে আমরা এটা করতে পারবো। আর ভিসার ব্যাপারে সিঙ্গাপুরের যে ভিসার জটিলতা ছিল ইতিমধ্যে আমরা এটা সম্পন্ন করেছি এবং একটি নীতিমালা আমরা করে দিয়েছি। কি নীতিমালার ভিত্তিতে এই ইনস্টিটিউটগুলো অনুমোদন দেওয়া যাবে। বছরে মেরিটাইম সেক্টর থেকে রেমিটেন্স আসে 1000 কোটি টাকা। এ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও শিপিং অফিসকে ঢেলে সাজানোর দাবি মেরিনারদের। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। তিনি আছেন নগরীর বন্দর এলাকায়। কমল। ধন্যবাদ রামিম। পরপর টানা 3 দিন সরকারের বন্দর দিনও দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের কাজে সামান্যতম বিঘ্ন ঘটেনি। এই 3 দিনও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা এবং ডেলিভারি প্রক্রিয়া চলছে স্বাভাবিক গতিতে। অর্থাৎ আজ দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে দেশি বিদেশি 43টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বহির্নোঙরে জাহাজ রয়েছে 35টি, আর এই 35টি জাহাজের মধ্যে 23টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে, আর 12টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের যে প্রধান জেটি রয়েছে 5টি, সেখানেও কিন্তু 5টি জাহাজ অবস্থান করছে এবং সে 5টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং পণ্য ডেলিভারি প্রক্রিয়াও চলছে।
এক্ষেত্রে বন্দরে যেসব জাহাজ রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ কন্টেনারবাহী জাহাজ রয়েছে 7টি এবং কার্গো ভেসেল রয়েছে 8টি, খাদ্যবাহী জাহাজ রয়েছে সর্বোচ্চ 5টি এবং সারবাহী জাহাজ রয়েছে 2টি। এছাড়া সর্বোচ্চ জাহাজ রয়েছে সিমেন্ট ক্লিংকারবাহী। আজ চট্টগ্রাম বন্দরে সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ রয়েছে 11টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিনিবাহী 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে এবং পূর্ণ খালাস করছে। আর তেলবাহী জাহাজ অর্থাৎ অয়েল ট্যাঙ্কার রয়েছে 5টি। এই চট্টগ্রাম বন্দরে যে মোট 43টি জাহাজ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 28টি জাহাজ থেকে পুরো জমে পূর্ণ খালাস চলছে। যে একটা কথা বিশ্ব বলে রাখা উচিত, হরতাল, অবরোধ এবং এই সরকারের বন্দর দিনও যে প্রথম দিকে ধারণা করা হয়েছিল চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট হতে পারে, কিন্তু পর্যায়ক্রমে সে আশঙ্কা দূর হয়ে গেছে। আপনি জানেন প্রায় 40,000 টিউব ধারণা ক্ষমতা সম্পন্ন এই চট্টগ্রাম বন্দরে আজ 28 তারিখ অবস্থান করছে মাত্র 22,238 টিউব কন্টেনার। এছাড়া বন্দরে যে গত 24 ঘন্টায় ডেলিভারি দিয়েছে 3,330 টিউব তারা কন্টেনার ডেলিভারি দিয়েছে এবং আরও 3,000 টিউব ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া চলছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 3,800 টিউব কন্টেনার হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে তারা প্রায় 1,600 টিউব কন্টেনার বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে এবং বিভিন্ন জাহাজ থেকে নামিয়ে এনেছে আরও প্রায় 1,800 টিউব কন্টেনার। অর্থাৎ 3 দিন পরপর সরকারের বন্ধ ছিল 26শে মার্চ বৃহস্পতিবার এবং এরপর ছিল শুক্রবার এবং আজ শনিবার। কিন্তু এই 3 দিন সরকারের বন্দর দিনও চট্টগ্রাম বন্দরের কাজে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। পুরোদমে চলছে বন্দরের পণ্য ওঠানামা এবং ডেলিভারি প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্দরের যে বহির্নোঙরে 35টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কিন্তু খাদ্যপণ্যবাহী যেসব জাহাজ সবগুলি জাহাজ অবস্থান করছে এই বহির্নোঙরে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দিয়েছেন বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাশাপাশি আমাদের প্রতিটি প্রতিষ্ঠান, বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি। সরকার প্রধান হিসেবে আমি মনে করি এটা আমার একটা কর্তব্য এবং এর মাধ্যমে আমি চাই যে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান কে কিভাবে আছেন, কাজ করছেন, কোনো অসুবিধা আছে কিনা, তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, বা কিভাবে আমরা তাদের সেবাটা জনগণ যাতে আরো ভালোভাবে পায় তা নিশ্চিত করতে পারি, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সামাজিকভাবে মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং বিশেষ করে জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। আর এই ভূমিকা রাখতে গিয়ে অনেক র্যাবের সদস্য তাদেরকেও জীবন দিতে হয়েছে। আজকে জানি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশেষ করে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং যে সকল পরিবার স্বজন হারা বেদনা নিয়ে বেঁচে আছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। আমরা জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। আমাদের লক্ষ্য এখন স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই স্বাধীনতাকে অর্থবহ করে আর্থসামাজিক উন্নতি এবং বাংলাদেশকে বিশ্বসভায় একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিটি সদস্য প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশপ্রেম, আন্তরিকতা, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়েছেন ও কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের মাঝে একটা আস্থা এবং স্বস্তি ফিরে এসেছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই দেশকে আমরা কিভাবে আরো উন্নত করব এবং জাতির পিতা যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন, তা অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। স্বাধীনতার পর বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলা একটা কঠিন দায়িত্ব ছিল। যে দেশটি ছিল পরাধীন পাকিস্তানের একটি প্রদেশ এবং যেখানে বলতে গেলে মানুষ ছিল অবহেলিত এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে অবকাঠামোগত কোনো প্রতিষ্ঠানই ছিল না। তার উপর দীর্ঘ 23 বছরের শোষণ এবং 9 মাসের মুক্তিযুদ্ধ, অর্থাৎ বলতে গেলে 24টা বছরই শোষণ, যন্ত্রণা, নির্যাতন, নিপীড়নের শিকার ছিল
এই বাংলাদেশের জনগণ, এবং সেই যুদ্ধের পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজ জাতির পিতা শুরু করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে একটি সংবিধান উপহার দেন। বিশ্বের যত সংবিধান আছে বাংলাদেশের সংবিধান সবথেকে শ্রেষ্ঠ সংবিধান এবং সবথেকে জনকল্যাণমুখী সংবিধান তিনি আমাদের দিয়েছিলেন। সেই সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠার জন্য যে যে প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা দরকার সেই প্রতিষ্ঠানগুলি তিনি গড়ে তুলেছিলেন। 1972 সালের 8ই মে সারদা পুলিশ একাডেমিতে তিনি বলেছিলেন, আমি কোট করছি, আপনার স্বাধীন দেশের পুলিশ রক্ত দিয়ে আপনারা যে গৌরব অর্জন করেছেন, আশা করি ভবিষ্যতে সে গৌরব আপনারা রক্ষা করবেন। ইনশাল্লাহ সোনার বাংলায় সবই পাওয়া যাবে, আমি বিশ্বাস করি। আমরা যদি কেবল জখমগুলো শুকিয়ে নিতে পারি তাহলে 5 বছর পর বাংলার মানুষ আর দুঃখের দিন কাটাবে না, আনবো। পুলিশ বাহিনী গড়ে তোলার সাথে সাথে তিনি সামরিক বাহিনীও গড়ে তোলেন। আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও তিনি পদক্ষেপ নিয়েছিলেন। যেমন কুমিল্লা সামরিক একাডেমি, প্রথম সামরিক একাডেমি স্বাধীন বাংলাদেশে তিনি গড়ে তুলেছিলেন। 1975 সালের 11ই জানুয়ারি সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের প্রথম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে জাতির পিতা বলেছিলেন, আমি তোমাদের প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, জনগণ সকলের কাছে আবেদন জানাবো, সবাই সংঘবদ্ধ হয়ে অভাব, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করুন, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। আনকোট। জাতির পিতা সবসময় একটা জিনিস উপলব্ধি করতেন যে একটা দেশকে যদি উন্নত করতে হয় তাহলে সে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সব থেকে বেশি প্রয়োজন, এটা শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। এ লক্ষ্যে তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো উন্নয়ন করার দিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে যখনই সরকার গঠন করেছি তখনই আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে উন্নত করবার এবং তাদের সমস্যাগুলি দূর করবার ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি। কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষা খাতে যদি আমরা বরাদ্দ না দিই, আমরা যদি তাদেরকে তাদের সমস্যাগুলি সমাধান করে না দিই এবং তাদের কর্মক্ষেত্রে যার স্ব কর্মক্ষেত্রে তারা যেন সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারে এবং দেশের মানুষের সেবা করতে পারে, সেই পরিবেশ যদি আমরা সৃষ্টি না করি তাহলে দেশের আইন শৃঙ্খলা উন্নত হবে না। আর আইন শৃঙ্খলা উন্নত না হলে কোনো দেশেরই সার্বিক অর্থনৈতিক উন্নতি করা সম্ভব নয়। সেদিকে লক্ষ্য রেখে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, সরকার গঠন করার পরপরই আমরা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে উন্নত করেছি। গত 6 বছর আমরা সরকারের এই 6 বছরে র্যাবের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি। এই বাহিনীর নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে এবং 11টি র্যাব ব্যাটালিয়নকে আমরা স্থায়ী জায়গাও বরাদ্দ দিয়েছি। র্যাব সদর দপ্তর এবং গাজীপুরের র্যাবের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য স্থায়ী জায়গা দেওয়া হয়েছে। র্যাবের অবকাঠামোগত উন্নয়ন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। আমরা র্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে 2টি হেলিকপ্টার সহ প্রয়োজনীয় যানবাহনও বরাদ্দ দিয়েছি। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার করতে হাইটেক যন্ত্রপাতি, আধুনিক তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। র্যাব প্রকৃত অর্থে এখন একটা এলিট ফোর্স। আমরা এই ফোর্সকে আরো আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ আমরা তা করব। তার কারণ আমরা যেটা লক্ষ্য করি যে অপরাধী যারা বা জঙ্গিবাদের কর্মকাণ্ডে যারা লিপ্ত থাকে তারা কিন্তু প্রযুক্তি ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারা কিন্তু অনেক দক্ষ এবং সেই সাথে সাথে তাদের যানবাহন থেকে শুরু করে সবকিছুই তারা সবসময় একটু মনে হয় যেন আমাদের থেকে একটু অগ্রগামী থাকে। তাদের পিছনে চেস করা বা তাদেরকে ধরা বা তাদেরকে দমন করতে গেলে আমাদের প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেই উপযুক্ত সরঞ্জামাদি, যানবাহন, যন্ত্রপাতি সবকিছু সরবরাহ করা দরকার এবং সেভাবেই তাদেরকেও গড়ে তুলতে হবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং সে কারণেই
যা প্রয়োজন আমরা পর্যায়ক্রমিকভাবে অবশ্যই তা করে যাব। শুধুবৃন্দ, অপহরণ ও মুক্তিপণ দাবি একটা ঘৃণ্য অপরাধ। র্যাব এই ঘৃণ্য অপরাধীদের গ্রেপ্তার করে অনেক অপহৃত শিশু ও ব্যক্তিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। যদিও যখন একটা ভালো কাজ হয় সেটা আবার পত্রপত্রিকায় খুব বেশি প্রচার পায় না। দেখা যাচ্ছে যে এই যে ব্যাপকভাবে অনেককে উদ্ধার করে র্যাব যখন তার পরিবারের কাছে তাদের সেই অপহৃত সদস্যদেরকে পৌঁছে দিয়েছে, সেই সংবাদ কিন্তু খুব বেশি পত্রিকায় দেখা যায় না। অপহরণ হলে যতটা দেখা যায়, কিন্তু উদ্ধারের পর তার খবরটা বেশি নেওয়া হয় না। এটা আমাদের জানি না এটা সাংবাদিকতার দুর্বলতা নাকি সংবাদের গুরুত্ব কোনটা দিতে হবে। মানে অপরাধ থেকে যত গুরুত্ব দেওয়া হয়, কিন্তু অপরাধ যখন মানে ধরা পড়ে বা সেটাকে শোধন করা হয়, সেটার গুরুত্বটা একটু কমই পাওয়া যায়। এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য। আমি আরেকটি বিষয় বলতে চাই যে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী চরমপন্থী গোষ্ঠী, বিশেষ করে আমাদের বিভিন্ন অঞ্চলে এই চরমপন্থীদের বিরাট একটা ঘাঁটি ছিল এবং যারা মানুষের জীবন যাত্রাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। সেই সাথে সাথে আমাদের যে উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন এলাকায় বনদস্যু আছে, জলদস্যু আছে, দুই ধরনেরই আছে। তাদেরও মানে উৎপাত অতিরিক্ত বেশি। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে র্যাব এই ধরনের চরমপন্থী বা জঙ্গিদের দমন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বনদস্যু বা জলদস্যু তাদেরকে দমনে র্যাব বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যার ফলে অনেক এলাকায় এখন মানুষ শান্তিতে বসবাস করছে, কিন্তু মাঝে মাঝে তারা মাথা চাড়া দিয়ে ওঠে। পাশাপাশি অসাধু ব্যবসা, অপতৎপরতা, চোরাচালান এগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আরেকটি বিষয় ইদানিং খুব বেশি মাঝে মাঝে দেখা যায় এবং র্যাব অত্যন্ত বলিষ্ঠভাবে র্যাবের সাথে আমাদের অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও তারা সকলে মিলে কাজ করেছে, যার ফলে চোরাচালান বা জাল মুদ্রা এবং জাল পাসপোর্ট, এই জাল পাসপোর্ট এবং জাল মুদ্রাও একটা বিরাট ক্ষতিকর আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে। কাজে জাল পাসপোর্ট প্রস্তুত করা বা জাল মুদ্রা ছাপানো এবং সেগুলি দেশের অর্থনৈতিক জন্য ব্যাপকভাবে সমস্যার সৃষ্টি করে। এবং আমি দেখেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা এই বিষয়ে যথাযথ তথ্য সরবরাহ করেছে এবং র্যাব এবং র্যাবের গোয়েন্দা সংস্থা মিলে তার এই জাল মুদ্রা এবং জাল পাসপোর্ট ব্যাপকভাবে ধরেছে। এবং এটা শুধু দেশে না, এটা একটা আন্তর্জাতিক চক্র এর পিছনে কাজ করে। কাজে এর সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথেও এই ব্যাপারে আরো ঘনিষ্ঠ যোগাযোগ করা দরকার, যাতে এগুলি আমরা আরো ব্যাপকভাবে বন্ধ করতে পারি। তবে এই জাল মুদ্রা এবং অবৈধ জাল পাসপোর্ট ধরার ক্ষেত্রে র্যাব ঘনিষ্ঠ ভূমিকা রেখেছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, ভিওআইপি ব্যবসা, যে ব্যবসা আমাদের মানে দেশের জন্য যথেষ্ট ক্ষতিকর এবং এই ভিওআইপি রোধ করার ক্ষেত্রেও র্যাব যথেষ্ট ফলপ্রসূ অভিযান পরিচালনা করে আসছে, তবে এটা আরো বেশি করতে হবে। আমাদের দেশের মানুষ যাতে একটু সুস্বাস্থ্যের অধিকারী হয়, আমরা যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছি, সেই সাথে সাথে তাদের জন্য ভেজাল মুক্ত খাবার যাতে তারা পেতে পারেন সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। এবং ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ভেজালকারীদের শাস্তি দিয়ে জেল জরিমানা করে এক্ষেত্রেও যথেষ্ট সাফল্য অর্জন করা গেছে। সব থেকে বেশি প্রয়োজন আমাদের যেটা, যে এই যেগুলো জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে, এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন। এবং আমরা সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি এবং জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা এবং অসংখ্য জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। দেশের প্রথমবারের মতো কৃষি গবেষণায় ব্যবহার হচ্ছে অক্টোকপ্টার। গবেষকরা জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন কৃষকদের ক্ষেত ও ফসল সম্পর্কে দ্রুত নির্ভুল তথ্য দেবে।
এ অবস্থায় কৃষি বিভাগ বলছে এই প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদনও বাড়বে বহুগুণে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে এই গবেষণার প্রকল্পে যুক্ত রয়েছে নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়, একটি আন্তর্জাতিক ভুট্টা এবং গম উন্নয়ন কেন্দ্র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আটপাখায় উড়ে বেড়ানো এই যন্ত্রটি ফসলের ক্ষেতের ছবি সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করছে তার তথ্য উপাত্তের। গাছের পাতায় শালক সংশ্লেষণের পরিমাণ, রোগবালাই, পানিতে লবণের পরিমাণ কিংবা সারের চাহিদা সবই নিরীক্ষণ করছে অত্যাধুনিক প্রযুক্তিতে। 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত যে কোনো হাইটে গাছের বিভিন্ন ধরনের ছবি নিতে পারি। পরবর্তীতে এই ছবিগুলোকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। যে তথ্যটা আসবে এই তথ্যটা সহজে এবং ইফেক্টিভলি ইউজ করা যাবে। ইরিগেশন মডেল তৈরি করছি, সেক্ষেত্রে এলএআইটা একটি ইরিগেশন মডেল ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তাছাড়াও বলা যায় যে আমরা এখানে 15 দিন পর পর যে স্যাটেলাইট ইমেজ আসছে আমাদের, সেখানেও এলএআই রিডিংসগুলো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, কি পরিমাণ ওয়াটার ইউজ হচ্ছে এই মাঠগুলোতে। গবেষকরা জানিয়েছেন রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এই ড্রোনটি ফসলি ক্ষেতে 60 মিটার উপর দিয়ে ছবি ও ফুটেজ সংগ্রহ করবে। এরপর স্পেক্ট্রো রেডিওমিটার ও সানস্ক্যান মিটার যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। পরে একটি নির্দেশিকা তৈরি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে তা পৌঁছে যাবে কৃষকদের কাছে। আমরা সবসময় মোবাইলের মাধ্যমে জানতে পারবো সার, ওষুধ বা শীষ কোন সময় দেওয়া লাগে, পানি, ঔষধ যেখানে সব দেওয়া লাগলে আমরা একটা মোবাইলের মেসেজের মাধ্যমে জানতে পারব। কৃষির যে কার্যক্রম, বিশেষ করে রোগ, পোকামাকড় দমন, সেচ, এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন। গত বছরের 14 ডিসেম্বর জার্মানি থেকে কৃষি গবেষণার জন্য দুটি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল বা অক্টোকপ্টার সংগ্রহ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তত্ত্বাবধানে উপকূলীয় জেলা পটুয়াখালীর জৈনকাঠি ও নীলগঞ্জে ফসলি জমিতে গবেষণা শুরু হয়। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি গবেষণা ইনস্টিটিউট, নেদারল্যান্ডের টুইন্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন কেন্দ্র যৌথভাবে স্টার্স প্রকল্পের আওতায় বাংলাদেশের কৃষি গবেষণায় এই আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল প্রযুক্তি ব্যবহার করছে। সময় সংবাদ, পটুয়াখালী। সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকালের মতো আজও ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল পাড়ায় রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ছুটির দিনে রাজধানীর ব্যাংকিং কার্যক্রম কেমন চলছে সে সম্পর্কে জানতে চাই, সরাসরি চলে আসছি তার কাছে। ইমতিয়াজ, কি অবস্থা দেখছেন আজকে? আর আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নির্বাচন এলাকায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তা খোলা রাখার যে নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে কিন্তু গতকাল শুক্রবারও বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা ছিল এবং আজকের সাপ্তাহিক ছুটির দিন শনিবারও কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে। তবে মতিঝিল এলাকাতে আমি এসে সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি, এখানকার যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেগুলো খোলা রাখা হয়েছে, কিন্তু আসলে গ্রাহক সংখ্যা একেবারে নেই বললেই চলে। আর সকাল থেকে আমরা সোনালী ব্যাংকের কার্যালয়ে রয়েছে, এখানে কিন্তু তেমন কোনো গ্রাহক নেই। সাধারণ গ্রাহক আসলে এখানে আসছেন না, কারণ তাদের লেনদেনের জন্য হয়তো তারা সেই তথ্য তারা জানেন না। তবে নির্বাচন সংক্রান্ত যে কার্যাবলী রয়েছে, অর্থাৎ পে অর্ডার কিংবা ট্রেজারি চালান কিংবা এই সংক্রান্ত যে কাজগুলো রয়েছে তা কিন্তু কিছু কিছু হচ্ছে। সকাল থেকে আমাদেরকে এখানকার যারা ব্যাংকের কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন হয়তো দু একটি হাতে গোনা কার্যক্রম তারা চালিয়েছেন এবং গতকাল শুক্রবারও কিন্তু তেমন খুব একটি কার্যক্রম তারা পাননি। অর্থাৎ গতকাল একদমই কম তাদের কার্যক্রম হয়েছে, অর্থাৎ 10 থেকে 15টি এরকমের লেনদেন হয়েছে। ট্রেজারি চালান কিংবা বিল তারা এখান থেকে পেমেন্ট করেছেন এবং আজকেরও শনিবার তারা সকাল থেকে তেমন কোনো গ্রাহক এখানে পাচ্ছে না। নির্বাচন সংক্রান্ত যে কার্যক্রমগুলো রয়েছে তার জন্য দু একটি হাতে গোনা এসেছে, তবে নিয়মিত যে ব্যাংকিং কার্যক্রম তার সবই তারা চালু রেখেছেন, অর্থাৎ সব ধরনের কার্যক্রম তারা চালাবেন এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যে ধরনের কাজগুলো থাকে সাধারণত ব্যাংকিং লেনদেন, টাকা জমা দেওয়া কিংবা টাকা তোলার সব ধরনের কার্যক্রমই তারা খোলা রেখেছেন, তবে গ্রাহকরা কিন্তু সেই পরিমাণ আসছেন না এবং ব্যাংক খোলা রাখার যে সময়সূচি তাও কিন্তু অন্যান্য স্বাভাবিক কার্যাবলী দিনের মতোই তারা রেখেছেন, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্তই তাদের সমস্ত লেনদেন এখানে চলবে এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু আজকের শনিবার, আজকের কিন্তু এখনো বেলা দুপুর হয়নি, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কিছু কার্যক্রম এখানে হবে, বিশেষ করে যারা নির্বাচন সংক্রান্ত কার্যাবলীগুলো রয়েছে অর্থাৎ ট্রেজারি চালান এবং যে পে অর্ডারগুলো তা হয়তো এখানে আসবে এমনটা কিন্তু তারা এখানে প্রত্যাশা করছেন। তবে গতকালের কথা আমি আপনাকে বলেছি, গতকালও কিন্তু আসলে তেমন এখানে লেনদেন হয়নি তেমনটা কিন্তু তারা জানিয়েছেন। তবে যেহেতু বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি ছিল, ব্যাংকগুলো বন্ধ ছিল এবং শুক্র শনিবারও যেহেতু ব্যাংকগুলো খোলা রাখা হচ্ছে, তাই নির্বাচন সংক্রান্ত যে কার্যাবলী রয়েছে সেগুলো হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে এবং দু একটি হাতে গোনা কার্যক্রম এখানে কিন্তু হচ্ছে। তো রামিম, এই ছিল মতিঝিল ব্যাংকপাড়া থেকে সর্বশেষ অবস্থা। জানাচ্ছিলেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ।
তফসিলি ব্যাংকগুলোর খবর। সপ্তাহ ঘুরে অনেকটা স্থিতিশীল আছে রাজধানীর পাইকারি বাজার, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দর আগের মতোই আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর এই পাইকারি বাজারে। বিক্রেতারা জানালেন প্রায় সব পণ্যের দাম কমে আসলেও বাড়ছে না বিক্রি বাট্টা। এ বাজারে আটা পাইকারি বিক্রি হচ্ছে মানভেদে 25 থেকে 27 টাকা কেজি দরে। এছাড়া খোলা সয়াবিন 85, শুকনা মরিচ 130 থেকে 150, সোলা 45 থেকে 50 এবং খোলা চিনি 37 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। কিছু মনে করেন উঠানামা করে। এলাচ বর্তমানে আছে মনে করেন 1100 থেকে 1600 পর্যন্ত আছে। দারচিনি 290 থেকে 300 ভিতরে চলে। এই যে দীর্ঘ 2-3 মাস পর্যন্ত হরতাল অবরোধ চললো, কোনো জিনিসের কোনো অভাব নাই, বরং আরো বাজার প্রতিটা দিন কমতেছে। আমাদের বিক্রিও নাই, বিক্রি খুব কমে গেছে। পাম অয়েল তেল যেটা কিছুদিন আগেও ছিল আপনার 90 টাকা কেজি, এই 2-4 মাস আগে, এখন সেটা হলো 60 টাকা 62 টাকা কেজি। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় 1 থেকে 2 টাকা দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। এছাড়া ভালো মানের রসুন বিক্রি হচ্ছে 65 টাকা এবং আদা 76 টাকা কেজিতে। 7 দিন আগে হয়তো 1 টাকা 2 টাকা কম ছিল, একটু বাজেটটা একটু বাড়তি, 28 টাকার মতন দেশি পেঁয়াজ বিক্রি করছে। আলুর দাম হইলো 9.5 টাকা থেকে 12 টাকা। 9.5 টাকা হইলো গোল আলু আর 12 টাকা হইলো ডায়মন্ড আলু। আলু স্টোর ধরছে তো এখন আলুর দাম একটু বাড়ছে। এছাড়া চালের বাজারে দামের কোনো হেরফের হয়নি বলে জানিয়েছেন পাইকাররা। বাজারে 1 কেজি চিনি গুঁড়া চাল পাওয়া যাচ্ছে 75 টাকায়। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শেয়ারবাজার খবর। লেনদেন বাড়ার মধ্য দিয়ে গেল সপ্তাহের কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের অন্যান্য দিন লেনদেন বাড়লেও তৃতীয় কার্যদিবসে আবারও কমে লেনদেনের পরিমাণ। 26শে মার্চ স্বাধীনতা দিবসে সরকারি বন্ধ থাকায় লেনদেন হয়েছে 4 দিন। সপ্তাহ শেষে লেনদেন বেড়েছে 82 কোটি 60 লাখ টাকা এবং সূচক কমেছে 24 পয়েন্ট। 268 কোটি 19 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 101 কোটি 58 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4533 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 314 কোটি 38 লাখ টাকায়। তবে তৃতীয় কার্যদিবসে কমে সূচক ও লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয় 255 কোটি 54 লাখ টাকা এবং সূচক কমে দাঁড়ায় 4493 পয়েন্টে। চতুর্থ ও শেষ কার্যদিবস বুধবারে লেনদেন বেড়ে দাঁড়ায় 350 কোটি 79 লাখ টাকায়। এদিন সূচক বাড়ে 16 পয়েন্ট। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 135টির, কমেছে 142টির এবং অপরিবর্তিত ছিল 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দাম বাড়ার দিক থেকে শীর্ষে ছিল এমবি ফার্মা, এসিআই ফর্মুলেশন লিমিটেড, ফার্মা এইডস, জিএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড ও এসিআই লিমিটেড। অন্যদিকে সবচেয়ে বেশি দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, সাফারি ফ্যাক্টরিজ ও ফোনিক্স ইন্স্যুরেন্স ছিল উল্লেখযোগ্য। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীতে চলছে থাইল্যান্ড উইক 2015। বসুন্ধরা কনভেনশন সেন্টারে রয়েছে সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব। রামিম, আপনাকে ধন্যবাদ। আমি বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টারে এই মুহূর্তে আছি। এখানে আসলে যে মেলাটা চলছে এটা কিন্তু 4 দিন ব্যাপী যে মেলা, যে থাইল্যান্ডের যত ধরনের প্রোডাক্ট আছে বা পণ্য আছে যেগুলো বাংলাদেশে আসলে তারা রপ্তানি করে, সেই সব পণ্যের সমাহার নিয়ে কিন্তু এই মেলা চলছে এবং বলা হচ্ছে যে থাই প্রোডাক্ট উইক নামে কিন্তু এই মেলা চলছে এবং 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকেই কিন্তু এই মেলা শেষ হবে। তো সকাল থেকেই আমরা দেখেছি যে বসুন্ধরা সিটি বা এর আশপাশ থেকে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং নিত্য প্রয়োজনীয় বা গৃহস্থালির পণ্য সামগ্রীর যে স্টলগুলো, সেই স্টলগুলোতে কিন্তু মানুষের ছোট ছোট ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং দর্শক, এই মুহূর্তে দেখতে পাবেন যে প্রাত্যহিক জীবনে বা সাংসারিক জীবনে যেসব পণ্য আসলে প্রয়োজন হয় সেই সব পণ্যর কিন্তু একটা আয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আসলে কসমেটিক্স পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, ভোগ্যপণ্য এবং প্রসাধনীর সমাহার কিন্তু এই মেলায় আছে এবং দর্শনার্থীরা আসছেন এবং গুণগত যে থাইল্যান্ডের যে গুণগত প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা দেখছেন এবং কিনছেন। এবং এই মেলা উপলক্ষে বা এই প্রদর্শনী উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের যে পণ্য সামগ্রী, সেসব পণ্য সামগ্রীতে কিন্তু তারা এই
এখানে আয়োজক যারা আছেন বা অংশগ্রহণ যারা করেছেন তারা কিন্তু বিভিন্ন রকমের ছাড়ও দিয়েছেন। তো এই মেলা আজকেই কিন্তু এই মেলা শেষ হবে এবং আজকে সকাল 10টা থেকেই মেলা শুরু হয়েছে, যদিও সাধারণত রাত 8টা পর্যন্ত চলে, কিন্তু শেষ দিন উপলক্ষে মেলা কিছুটা সময় যদি দর্শনার্থীরা আসতে থাকেন তাহলে হয়তো মেলার সময়ও কিছুটা বাড়বে, এমনটাই জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে সর্বশেষ খবর। দর্শক, এখন আমরা চলে যাব স্টুডিওতে। রিপোর্টার মোস্তফা মাহবুব জানাচ্ছিলেন থাইল্যান্ড উইক 2015-এর খবর। মানি লন্ডারিং আর সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নে গোটা বিশ্বে গুরুতর অপরাধ বলে বিবেচিত, যা প্রতিরোধে দেশের ব্যাংকিং খাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার মানি লন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাসিরুজ্জামান, ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আয়োজিত 3 দিনের এ সম্মেলনে দেশের সব ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র প্রতিষ্ঠাতা সদস্য পদ পেতে আগ্রহী রাশিয়া। আজ বিষয়টি নিশ্চিত করেছে রুশ উপপ্রধানমন্ত্রী আইগর গুভালভ। এছাড়া ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হতে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে AIIB কর্তৃপক্ষ বলছে, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ঋণ পরিশোধে সক্ষম যেসব দেশই এ ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হতে চায় তাদের সবাইকেই স্বাগত জানানো হবে। তবে ব্যাংকটির নীতি নির্ধারণী পর্যায়ে কিছুটা পরিবর্তনের আবেদন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। চীনের উদ্যোগে গঠিত এ ব্যাংক এশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 31শে মার্চ পর্যন্ত প্রতিষ্ঠাতা সদস্য পদের আবেদন করতে পারবে অন্তত 25টি দেশ। 2015 সালের শেষ নাগাদই কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে AIIB। 투명성, 지배구조, 부채의 지속 가능성 등에서 기존 ভোক্তা ব্যয় কমায় মুদ্রা সংকোচনের দ্বার প্রান্তে পৌঁছেছে জাপান। ফেব্রুয়ারিতে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির এ দেশটির মূল্যস্ফীতি পৌঁছেছে গেল 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। গেল বছরের এপ্রিলে বিক্রয় কর বাড়ানোর পর থেকেই কমেছে দেশটির ভোক্তা মূল্য সূচক। এ কারণে ব্যাংক অব জাপানের মূল্যস্ফীতি 2% রাখার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। মন্দা থেকে বেরিয়ে আসলেও এখনও ধীরগতিতে রয়েছে দেশটির গৃহস্থলী ও ব্যবসায়িক বিভিন্ন ব্যয়। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে পরিবর্তন আনতে বাধ্য হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তবে এত হতাশার মধ্যেও আসার কথা হলো, সম্প্রতি দেশটির বেকারত্বের হার কমে 3.5% পৌঁছেছে। দফায় দফায় চীন বিরোধী বিক্ষোভের কারণে নিরাপত্তার অভাবে হংকংয়ে আসছেন না চীনা পর্যটকরা। এর চেয়ে বরং তারা এশিয়ার অন্য দেশগুলোতে বেড়াতে যেতেই বেশি আগ্রহী। এদিকে চীনারা না আসলে হংকংয়ের অর্থনীতি চরম ক্ষতির শিকার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হংকংয়ের রাস্তাঘাট কিংবা শপিং মলে আজকাল হরহামেশাই দেখা যাচ্ছে গণতন্ত্রপন্থীদের চীন বিরোধী এমন সব বিক্ষোভ, পুলিশের বাধার মুখে যা অনেকটা কুরুক্ষেত্রে পরিণত হয়। শুধু তাই নয়, অনেক সময় হয়রানির শিকারও হতে হয় বেড়াতে আসা চীনাদের। সব মিলিয়ে হংকং এখন চীনাদের জন্য মোটেও নিরাপদ নয়। তাই একসময় ভ্রমণের জন্য প্রথম পছন্দ হলেও দিন দিন এখানে আসার আগ্রহ হারাচ্ছেন তারা। এর চেয়ে বরং দক্ষিণ কোরিয়া, জাপান কিংবা এশিয়ার অন্যান্য দেশে বেড়াতে যেতেই আগ্রহী হচ্ছেন চীনারা। অবশ্যই আমি কিছুটা ভীত। আমার তো মনে হয় না এটা সরকারের কোনো সমস্যা। এখানকার লোকজন খুবই বিরক্তিকর। আমাদের এখন থেকে অন্য কোথাও বেড়ানোর পরিকল্পনা করতে হবে। হংকংয়ের অর্থনীতি অনেকটাই চীনা পর্যটক নির্ভর, আর ধনী চীনাদের কাছে পণ্য বিক্রির জন্য সবসময়ই মুখিয়ে থাকেন হংকংয়ের বিলাসবহুল পণ্যের বিক্রেতারা। কিন্তু প্রত্যাশিত পর্যটক না আসায় এবার হতাশ হতে হচ্ছে তাদের, আর এ ক্ষতি এড়ানো সম্ভব হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। হংকংয়ের অর্থনীতির 40%ই আসলে চীনা পর্যটকদের উপর নির্ভরশীল। কিন্তু এটা খুবই হতাশাজনক যে গত বছরের তুলনায় দ্বিগুণ পর্যটক আসবে বলে ধারণা করা হলেও সে সংখ্যা একেবারেই নগণ্য। তাই এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই হংকংয়ের সাধারণ জনগণের। কি করে চীনা দখলদারিত্ব থেকে মুক্তি পাবে তা নিয়েই তাদের যত ব্যস্ততা। চীনারা এখানে আসবেন কিনা এটা একেবারেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় না বিক্ষোভ সমাবেশের কারণে তারা হংকংয়ে আসছেন না।
stop coming because of those protests, and I. প্রতি বছর প্রায় 5 কোটি চীনা পর্যটক হংকংয়ে বেড়াতে আসেন। চীনারা যদি বেড়াতে আসা বন্ধ করে দেন তাহলে এই বাণিজ্যিক শহরটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। অসাধু রিক্রুটিং এজেন্সির কারণে বিদেশে বাংলাদেশি মেইনারদের চাকুরির সুযোগ প্রায় বন্ধ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌমন্ত্রীর। দেশে কৃষি গবেষণায় প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ড্রোন। এ প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদন বাড়বে বহুগুণ, আশাবাদ কৃষি বিভাগের। এবং সরবরাহ ঘাটতিতে রাজধানীর পাইকারি বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ, তবে স্থিতিশীল অন্যান্য পণ্যের দাম। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস ইয়ান লিখে পাঠিয়ে দিন 16242। সঙ্গে থাকুন সময়।